গুপ্ত বললে জামাত কেন মাইন্ড করে? আপনি দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে যে সাদিক ক্যাম্প ভিপি হয়েছে, আগে জানতেন যে ছাত্র সে শিবির করতো না। পট পরিবর্তনের পরে হঠাৎ করে ভিসি ডাক দিছে, তখন করে আমি ছাত্র শিবির অমুক। গুপ্ত তো বিএনপির ভিতরে গুপ্ত জামাত আছে না, আওয়ামী লীগের ভিতরেও ছিল। বিএনপির ভিতরে শুধু গুপ্ত জামাত আছে নাকি অন্য কোনো দলও আছে? সব দলে সর্বত্র আছে। এবং জামাত সার্বজনীন দল না। আপনি খেয়াল করে দেখেন, তারা এনজিও টাইপের দল, তাদের অনেক প্রতিষ্ঠান আছে, সব প্রতিষ্ঠানে শুধু জামাতি লোক চাকরি করে। ধরেন ঘটনাচক্রে জামাত যদি ক্ষমতায় যেত, তাহলে জামাতের সদস্যদেরই বাংলাদেশ হতো, অন্যদের না, আমাদের না। কারণ আপনি পরোক্ষ করে দেখেন যে একটা কথা প্রচলিত আছে যে জামাত যদি কোরবানি দেয়, সেও জামাতের ফকির খোঁজে, অন্য লোককে দেয় না, মানে গরুর মাংস অন্যকে দেয় না। সুতরাং আমি তো মনে করি, ধরেন গুপ্ত রাজনীতি, গণতান্ত্রিক ব্যবস্থা চাই, গুপ্ত রাজনীতি চলতে পারে না। তাহলে জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম, ওই যে নাথান বোম আমাদের হিল ট্যাক্সে একটা অংশ স্বাধীন চায় না, তাহলে তো ওদেরকেও পলিটিক্স করতে দিতে হয়। গুপ্ত রাজনীতি যারা করে, তাদের গণতান্ত্রিক ব্যবস্থাপনায় কোনো রাজনীতি করতে দেওয়া উচিত না। আমি তো এটাই মনে করি। তো এখনো কি তারা গুপ্ত থেকে রাজনীতি করছে? আপনার কি মনে হয়? আসলে আছে তো এখনো বিএনপির ভিতরে। আমি তো বরাবরই বলি, জামাতের 20% ভোট আছে, এখনো কমপক্ষে 20। গুপ্ত রাজনীতি ধরতে পারবেন, ওরা বেশি করে বিএনপি করে। আমি চিনি সাংবাদিকদের ভিতরে কারা কারা গুপ্ত আছে, এটা তো আমি চিনি। সেটা আমাকে জিজ্ঞেস করলে আমি গোপনে বলে দেবো, সমস্যা নাই। গুপ্ত রাজনীতির নাম বলা যায় না, না, অফিসিয়াল বলা উচিত না, এটা সবাই জানে। এবং গুপ্ত রাজনীতি যারা করে, তারা বেশি চাটুকারিতা করে, তাদেরকে বিএনপি নেতারাই পাহারা দেয়, তাদের চাকরিও দিছে, দখলও করাইছে তাদের দিয়ে, এই মিডিয়াই দখল করাইছে, বুঝছেন? এটা এইটুকু শুধু বললাম। সেক্ষেত্রে আপনি বলছেন যে তাদেরকে গুপ্ত বললে জামাত রাগ করে কেন? কিন্তু এই পারসেপশন তৈরি হয়ে গেছে কিনা, সবাই তাদেরকে গুপ্ত বলতে তার এখন গুপ্তটাকে নিতে পারছে না। একসময় তাদেরকে রাজাকার বলা হতো। গুপ্ত না থাকলেই তো হয়। তাহলে তো তাকে গণতান্ত্রিক রাজনীতি যদি সার্বজনীন পলিটিক্স করে, অর্থাৎ আমিও যদি ধরেন বিএনপি আছে, আওয়ামী লীগ ছিল, আমি টকশো করছি না শেষ পর্যন্ত, আমাকে ধরেও নিছে, ঠিক আছে, তারপরেও আমি ধরেন মৃত্যুর ভয় করি নেই, কথা বলছি। আমার তো অন্তত পক্ষে এন্ট্রান্সটা ছিল, ঢোকার জায়গাটা ছিল। জামাতের ধরেন আমি বলি, আমার এলাকায় যে বড় নেতা ছিল জামাতের, আমি ছিল, সে আমার মামা ছিল, কিন্তু আমাকে কোনো সাইড দেয় নেই। ওখানে পলিটিক্স ঠিক আছে, এমনি বাসায় গেলে আদর যত্ন সব ঠিক আছে, কিন্তু কোনো জায়গায় কোনো ছাড় নাই। আমি, আপনি জানেন যে আমি সাংবাদিকদের ইউনিয়ন করি, সব সময় জামাতের সবগুলো লোক আমার এন্ট্রিতে ভোট দিত, এবং জামাতের সেন্ট্রাল থেকে সিদ্ধান্ত দিয়ে দেওয়া হতো একে ভোট দেওয়া যাবে না, ভোট দিতে। ওখানে বিএনপির কেউ নাই এই সংগঠনগুলোতে? না, বিএনপির আছে, বিএনপির ভোট পাইতাম, তারা তো পায় না। আমাদের এখানে তো ধরেন ব্রডলি তো আপনি জানেনই, দুই ভাগ, একটা হলো আওয়ামী লীগ সিপিবি এরা একদিকে, আর বিএনপি জামাত একদিকে, দুইটা ফোরাম, তাই না, দুইটা গ্রুপ। সেখানে এখন যে লেটেস্ট অবস্থা, তাতে জামাতের ডোমিনেশন বেশি এখন আমাদের গ্রুপে, জামাতের ডোমিনেশন বেশি। আপনি দেখেন প্রেস ক্লাবটা দখল করে ফেলছে, প্রেস ক্লাবের নির্বাচন শিডিউল দেওয়ার, নির্বাচন স্থগিত আছে। আপনি বলেন তো দেখি, এর কারণটা কি? বাংলাদেশে 226 জন সাংবাদিক গ্রেপ্তার আছে, অনেকে চুরি করছে, অনেকে ফেসিবাদের দোষ করছে, ঠিক আছে, মানি, যাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ আছে তাদের বিচার করেন। কিন্তু আপনি দেখেন 2 জন, পান্না আর আনিস আলমগীর ছাড়া কেউ বেরোতে পারে নাই, যে ঢোকে সে আর বেরোয় না। কেন? আবার প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র ছিল না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কয়েক পোলা এসে নাম ধরা দিয়েছে, এরা ফেসিবাদের দোষর। ইন্টারিম গভর্নমেন্টের সময় এই সাংবাদিকগুলো গ্রেফতার হয়েছে, এখন তো নির্বাচনী সরকার, তাহলে মুক্তি পাচ্ছে না কেন সাংবাদিক? না, এটা তো আমারও প্রশ্ন। সবার বিচার করুক, তাদের হিয়ারিং হোক, যদি দোষী হয় তার শাস্তি হোক, আমার আপত্তি নাই। কিন্তু আপনার হিয়ারিংয়ে হবে না। সারা বাংলাদেশে 260 জন না কতজন গ্রেপ্তার আছে, এর ভিতরে 50 জনের ভিতরে খুনের মামলা আছে। এটা আমাকে বিশ্বাস করতে হবে? কোনো সাংবাদিক খুন করে? বলেন, কি একটা কালচার যে তারে ধরে, তারে নিয়ে খুনের মামলা ধরা দেয়। হ্যাঁ, এটা কোনো কথা হইল নাকি? আমার কথা কি আশা করেন এই সরকারের সময়? এই সরকারের আমলে ধরেন
একটা অভ্যুত্থান ঘটেছে তো 5 তারিখে, তখন কিন্তু 71 সালে যে আশা করেছিলাম বৈষম্য থাকবে না, আইনের শাসন থাকবে, সুশাসন থাকবে, গণতন্ত্র থাকবে, আমরা তো মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করেছি। এখন 89 আন্দোলন হয়েছে, এই যে হাবিব ভাইরা আন্দোলন করছে, তারপরে ধরেন 5 তারিখের যে চেঞ্জ হলো, সেখানে ফেসিবাদের বিলুপ্ত চাইছে। রাজনীতিবিদদের পিছনে ছিল তো, ফেসিবাদের বিলুপ মানেই গণতন্ত্র চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই। তা আমার বক্তব্য হচ্ছে যে জেলে ঢোকে বেরোয় না কেন, হিয়ারিং হয় না কেন, এটা আইনের শাসনটা কোথায় আছে? এটা চাইবো না অবশ্যই। আমার কথা হলো সাংবাদিক অপরাধের বাইরে না, মানুষ তো যে পিছিয়ে কথা অনেকে আছে, অনেক ফ্ল্যাটের মালিক আছে, অনেক টাকার মালিক হয়েছে, আমরা জানি, চিনি তো। কিন্তু সাংবাদিকতার ইথিক্স থেকে বের হয়ে সাংবাদিকতা করেছে এমন অপরাধ তো আছে, অভিযুক্ত আছে। যাদের অপরাধ আছে আমি জানি, দেশদ্রোহী মামলাও আছে এবং তার সাথে যুক্তও আছে, তাদেরও জানি, তাদেরও বিচার করেন। বিচার, আমার কথা যে অপরাধ করছে সে অপরাধের বিচার হোক, কিন্তু হিয়ারিং এ হবে না, এটা কেমন? এটা কেমন? একটু যেতে চাই হাবিবুর রহমান হাবিব, এম এ আজিজ সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, উনিই বলছেন, যদি বলছি গতকাল গুপ্ত বিষয়টা নিয়ে বিশাল সংঘর্ষ হয়ে গেল, ওনার অভিযোগ হলো এখন বিএনপির ভিতরেও গুপ্ত আছে। সেই গুপ্তগুলো কি কেবল জামাত নাকি অন্য কোনো দলেরও লোক আপনাদের ভিতর ঢুকে আছে? আসলে আপনি প্রথমে যে প্রশ্নটা করেছেন গুপ্ত শব্দটাকে নিয়ে, গতকাল যে সংঘর্ষটা হলো, রক্তক্ষয় হলো, গুপ্ত বিরুদ্ধে ঝরছে রক্ত, খুবই দুঃখজনক। এখন গুপ্তটা তো এটা প্রতিষ্ঠিত, গুপ্ত ছিল তো, অস্বীকার করার কোনো উপায় নেই তো। সাদিক কায়েম, ডক্টর জিএস, এরা সবই তো ছাত্রলীগের নেতাকর্মী ছিল, মিছিল করেছে, হেলমেট পরে গিয়ে আপনার এই যে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে, তারপর ওই যে এর বিরুদ্ধে যখন ছাত্রদের আপনার হত্যা, এর ভিতরে তো আছে এই সমস্ত সময় তো এই সমস্ত এরা গেই তো শুরু করেছে। আপনার হত্যার সাথে এরা জড়িত, এই ছাত্র শিবিরে যারা ছিল এরাই বেশি করে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। মানে আওয়ামী লীগের ভিতরে ঢুকে, মানে ছাত্রলীগের ভিতরে ঢুকে থেকে আওয়ামী লীগের ভাবনা নষ্ট করার জন্য, ছাত্রলীগের ভাবনা নষ্ট করার জন্য ওরাই বেশি করে ভূমিকা রেখেছিল। আমরা তো দেখি না এটা বাংলাদেশে কোথাও কোনো বিশ্ববিদ্যালয়ে, কোনো কলেজ ক্যাম্পাসে ছাত্র শিবিরের নামে স্লোগান দিচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে বা সেই অপরাধে কোনো ক্যাম্পাস থেকে ছাত্রলীগ তাদেরকে মেরে বের করে দিয়েছে, নজির নেই। দু একজন গুপ্তভাবে হয়তো ছিল, ধরা পড়ছে এটা শিবির, তাকে মারপিট দু এক জায়গায় করেছে, গ্রেপ্তারও করেছে, মেরে হাত পুরস্কার দিয়েছে। মিছিল কোথাও করেছে, ছাত্রদল মিছিল করতে গিয়ে মার খেয়েছে, বারবার আহত হয়েছে, টুকু থেকে শুরু করে বিভিন্ন জন ছাত্রদলের সভাপতি। এরা প্রকাশ্যে আমি ছাত্রদল করি, সেই নিয়ে যখন সে পরিচয় নিয়ে যান, ক্যাম্পাসে গিয়েছেন, ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি, পরীক্ষা দিতে দেওয়া হয়নি। ছাত্রদলের হাজার হাজার ছেলেদের লেখাপড়া শেষ করে যেতে পারেনি তারা, বাবা মায়ের অনেক স্বপ্ন পূরণ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল, কিন্তু ছাত্রদল করতো, যে কারণে তারা বিশ্ববিদ্যালয় লেখাপড়া করতে পারেনি। শিবির দেখান তো একটা দেখান, একটা তো দেখাতে পারেন কোনো ছাত্র শিবির করে সেই পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয় রাজনীতি করতে গিয়ে সে ক্যাম্পাস থেকে আউট হয়ে গেছে বা ছাত্রলীগ মেরে তাকে বের করে দিয়েছে, পরীক্ষা হল থেকে বের করে দিয়েছে, ধরে নিয়ে গেছে, প্রমাণ দেখাতে পারে না। ছাত্ররা শত শত ছেলেরা কিন্তু পরীক্ষা দিতে পারে না। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, বহু বিশ্ববিদ্যালয়, আমার বিভিন্ন ক্যাম্পাস, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্রদল করা অপরাধে তাদের শিবির খুব কম, শিবির তো মিছিলই করতে না, চিনবে কি করে? ওই দুই একটা চিনছে যখন পরীক্ষা দিতে, তখন তাদের পরীক্ষা দেন, কিন্তু মিছিলও তারা করে নেই। ছাত্র যখন প্রকাশ্যে মিছিল করার পরিপ্রেক্ষিতে এরা ছাত্রদল করে, ছাত্রদলের কোনো ছেলেরা কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের থেকে বা হলের যে সুযোগ সুবিধা 15.5 বছরে একটা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় হলের খাবার কেমন, ডাল কেমন, চাল কেমন, ভাত কেমন, তরকারি কেমন, বুঝতেই পারেনি তারা। ক্যাম্পাসে কোনো লুকিয়ে গিয়ে পরীক্ষা দিয়ে চলে আসছে বা হলে ক্লাস করছে। এই যে আধিপত্য বিস্তারকে নিয়ে যে রক্ত ঝরছে, এটাকে কি হতে দেখছেন? এটা আধিপত্য 24 পরবর্তী, এটা আপনি চিন্তা করেছিলেন? দেখেন 24 পরবর্তী একটা জিনিস এখানে আপনাকে বলি, যখন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের নামে কিন্তু প্যানেল দেয়নি, ছাত্রদল কিন্তু ছাত্র দলের নামে প্যানেল দিয়েছে, 5,000 5,500 প্যানেল ভোট পেয়েছে, ওরা 10,000 প্যানেল ভোট পেয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল দেয়নি আবার নাম দিয়ে, জাহাঙ্গীরনগরের ছাত্রদল দিয়ে নাম দেয়নি। না, ছাত্র নাম না দিয়ে ছাত্র দল করে এরা, প্রমাণ এটা বিএনপি জাহাঙ্গীরনগরের ছাত্র দলে জয়েন করছে, তো ফিরে আইছে তো। সেটা আসুক, আমি বলছি যে ছাত্র শিবির যে সারা বাংলাদেশের বিশ্ব জয় জয়কার, ছাত্র শিবির নামে কোথাও তারা কোথাও দেয় না, সব জায়গায় ওরা সেটা আবার ছাত্রদল অনুসরণ করেছে। ওখানে গুপ্ত হিসাবেই থেকে ওখানে কিন্তু নির্বাচনগুলো করেছে। নির্বাচনের পরে কিন্তু এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছিল যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব জামাত হয়ে যাবে। আমি বহু জায়গায় বলেছি, ডাকসুর উদাহরণ দিয়ে বলছি, মুজাহিদ সেলিমের কথা বলেছি, উনি
72 জিতেছিলেন, 73 ছাত্রলীগের সাথে ঐক্য প্যানেল দিয়েও ব্যালট বাক্স ছিনতাই করতে হলো, পরে রেজাল্টই ঘোষণা হলো না। ওই যে গামা লেনিন পরিষদ, লেনিন কামা পরিষদ, তো এইটা মানে এটা হয়নি তো বিশ্ববিদ্যালয়ের হলে, বিশ্ববিদ্যালয়গুলিতে এই ভোট দিয়ে এটা হলো, এই যে সুষ্ঠু সুন্দর ভোট হলো না, এই ভোটের ভিতরে কিন্তু জামাত কিন্তু এখানে ভোট চুরি করছে, আমার ওখানে চুরি করছে। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় অনেক ভোট দিতে যায়নি, আমি দেখেছি তো, সেই ভোটগুলি ওরা গিয়ে দিয়েছে। ছাত্রলীগের ভোটগুলি গেল কোথায়? এই ছাত্রলীগের ভোট দিয়েছে, ওরা গুপ্ত গুলো রাগ করে। ঠিক আছে, টু দ্য পয়েন্ট আছে, প্রতিশোধ রাজাকার। রাজাকার বললে রাজাকার বললে যেটা বলছি, বিএনপির মধ্যে এখন গুপ্ত আছে কারা কারা? না, বিএনপির তথ্য আছে কিনা আজিজ ভাইয়ের কাছে থাকতে, আমার কাছে নাই। তবে বিএনপি কোনো কোথাও গুপ্ত হয়ে যায় না। এবং ওরা সাংবাদিকদের মধ্যে অনেকেই বলেছেন যে আসলে যেমন আপনাদের যে পররাষ্ট্রমন্ত্রী হলেন তিনি এক ধরনের গুপ্ত, যেহেতু ইন্টারিম গভর্নমেন্টের উনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, কেউ তাকেও গুপ্ত বলছেন। এটা কি আপনি কেউ বা কেউ যদি বলি, আমি একটা এক্সাম্পল দিই, যেমন নারী সংরক্ষিত নারী আসন যেখানে আপনারা 36 জন দিয়েছেন, সেখানে 3 জন আওয়ামী লীগের একজন একসময় রাজনীতি করতো দীর্ঘদিন ধরে, তাদেরকেও আপনারা মনোনয়ন দিয়েছেন। তাহলে এদেরকে কি বলবো গুপ্ত? এটা না, এটা গুপ্ত বলবো না আমি এই কারণে, বাংলাদেশের রাজনীতিতে আপনি ধরেন বিএনপি করেছেন, আপনি একটা দলে জয়েন করেন, তা আপনাকে নমিনেশন দেয় না, শাসিত দেয়। যেমন আওয়ামী লীগের একসময় রাজনীতি করতেন ডক্টর আলাউদ্দিন, আসলেন, ওকে নমিনেশন দিল, পরের বছর চলে গেল, সেটা ভিন্ন কথা। হাসিবুর রহমান স্বপন, তাকে নমিনেশন দিল, সে আমার আওয়ামী লীগে ফিরে গেল। এটা রাজনীতি আছে। নমিনেশন দেওয়ার ক্ষেত্রে যদি এক সরকারি চাকরির বিধিমালা এবং সেখানে আপনার মামলা সংক্রান্ত বিষয়ে যে সাজা হয়ে গেলে সেখানে তত্ত্ব করেন, আমার ওখানে যেমন স্বতন্ত্র প্রার্থী ছিল, তার নামে 50টা মামলা, 8-10টা খুনের মামলা, নিজে আপন ভাইকে খুন করার অপরাধ আছে, একটা মামলা 17 বছর জেল আছে, সে ওইটাকে গোপন করে, তথ্য গোপন করে সে নির্বাচন করলো, যে কারণে আমার ওখানে নির্বাচনের ফলাফলটা আমার বিপক্ষে চলে গেল। তো এরকম বিভিন্ন জায়গায় গুপ্ত, যারা গুপ্ত না প্রকাশ হয়ে যায় যখন, তখন তো গুপ্ত থাকবে না। মানে এখন আওয়ামী লীগ করতাম, ধরেন ওই যে সুবর্ণা ঠাকুর, তিনি আওয়ামী লীগ থেকে নমিনেশন নিয়েছেন না, সুবর্ণা ঠাকুর ব্যাপারটা ভিন্ন জিনিস। সুবর্ণা ঠাকুর তখন অনির্বাচনের পর, এই আসার পর উনি কিন্তু ওনারা হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে, মাতাগোষ্ঠীর পক্ষ থেকে ঢাকা সমাবেশ করেছিল, সেখানে আমাদের চেয়ারম্যান সাহেব বক্তব্য দিয়েছেন, আমাদের নেতার বক্তব্য দিয়েছেন, সেই কারণে হয়তো এবং তারা সেদিন বলেছিল যে আমাদের একটা আসন আপনারা দিবেন। তো সেটা তাদের কমিটমেন্ট ছিল, পুরোপুরি তার কমিটমেন্ট আসা না দিলেও দেখব, দেখতে গিয়ে দেখেছে আওয়ামী লীগ করবে না। যদি আপনি বিএনপির মধ্যে কোনো গুপ্ত দেখেন কিনা, আপনি বলছেন জামাত শিবির তো গুপ্ত, অন্য কোন দল আছে কিনা বিএনপির মধ্যে? অন্য দল আছে কিনা জানি না, তবে নারী সংরক্ষিত আসনে দেখেন, নারী সংরক্ষিত জামাতের নারী চরিত্র নাই তো, যেগুলো বোরকা পরে না। এই যে জিটিভিতে যে সিন প্রশ্ন করেছে, ওই যে মারদিয়া মোস্তাফেজ আছে না, মমতাজ, সে তো বাইরে একটা ভিতরে এরকম লেবাস পরে আসে, সে তো আবার জিন্সও পরে, বুঝছেন? তাকে জিজ্ঞেস করছে যে জামাত নারীদের নমিনেশন দিল না, এ ব্যাপারে আপনার কি? জামাত ট্রফি হিসেবে নারীকে উপস্থিত করতে চায় না, এই জন্য করে নাই। তো এখন তো সে মনোনয়ন পেল, তো এখন কি করবে বলুক? সে তো সবসময় ভয়েস দিচ্ছে মাস মিডিয়াতে, এবং আল্লাহ খোদার নাম, জামাত পক্ষে, জামাত তো কঠিন জামাত বলতেছে, কিন্তু সে তো এখন তাকে নিজেকে ট্রফি মনে করে এখন তো সে প্রস্তাব লুফে নিচে তো। এই জন্যই বলছি যে এদের চরিত্র ঠিক নাই তো। আপনি বলেন যে এই যে কি জাতীয় সনদ, যেটা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন চায়, তারা 3টা জায়গায় অবস্থান, 2টাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, দেখেন, 2টাতে, আর একটা অধ্যাদেশে, জুলাই জাদুঘর অধ্যাদেশে, সেখানে এক জায়গায় নোটে লেখা আছে যে স্বাধীনতা যুদ্ধের জামাত, মুসলিম লীগ এবং নিজাম ইসলাম স্বাধীনতার বিরোধিতা করছে। এই কারণে তারা যখন এটা সহ পাশ হয়ে গেছে জুলাই সনদ, তখন তারা বলছে আমাদের সাথে যে সমঝোতা ছিল সেই সমঝোতা বিএনপি রাখলো না, সরকারি দল রাখলো না, সুতরাং আমরা ওয়াকআউট করলাম। তো কেন এটা আপনার সব জুলাই জাতীয় সনদ টোটো বাস্তবায়ন চান, এখানে আপত্তি করলেন কেন? এটা তো জুলাই সনদে লিখে গেছে অন্তর্বর্তীকালীন সরকার, তো এটাতে আপত্তি করলো।
তারপরে দেখেন নারীদের এখন কিন্তু ওই যে বললাম না, নারীরা নিজেদেরকে ট্রফি মনে করে, এখন টপ পাইছে, নিজেরা trophy হয়ে গেছে। হয়ে গেছে। দ্বিতীয়ত নারী আসনে তারা নট অফ ডিসেন্ট দিয়েছে, নারীর সংখ্যা বেশি করে। তো এখন তো নারী তো আপনি দেখেন আনুপাতিক চাইছে না, 5% চেয়েছিল কি একটা হতো। এখন তো বিএনপি ওই সিট অনুযায়ী ভাগ করে দিছে নারীদের, ওটা লয়ে লইছে, সমস্যা নেই, লয়ে লইছে। তারপরে আপনি দেখেন স্থানীয় সরকার সংস্কারের ভিতরে আছে যে সংসদ আইন পাশ করবে, আর স্থানীয় সরকার উন্নয়ন কাজ করবে। স্থানীয় সরকারের নোট অফ ডিসেন্ট কি? স্থানীয় সরকার অর্থ ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করতে পারবে না। কেন বলেন? ওখানে নোট অফ ডিসেন্ট দিছে, তাই তো ওখানে এখন যদি ওইটা পাশ করে, ওটা তো যেটা ছিল ওইটি পাশ হয়েছে, এখন ধরেন ওটাতে নোট অফ ডিসেন্ট ছিল, ওটাতে কি করতো? ধরেন জামাত ক্ষমতায় যাইতো, এগুলোতে কি করতো? তখন তারা এগুলোকে এগ্রি করতো না তো। তো সুতরাং এই জন্য বলছি যে জুলাই সনদ 133টা অধ্যাদেশ জারি হয়েছে। হ্যাঁ, এই যে হাবিব ভাই জানে যে এই প্রেসিডেন্টটা আমার খাতিরে একদিন ডেকে নিছে, সে তো দেখাইছে সব ডকুমেন্ট করে, সব ইউনিস থেকে শুরু করে সব নিয়োগপত্র দিছে, সব দেখাইছে আমারে, আমি কোনো কপি নেইনি, দেখছি তো আমি। তার বক্তব্য পরিষ্কার যে আপনি 106 অনুচ্ছেদ মানেন, আপনি সংবিধান, আপনি নিয়োগপত্র মানেন, আপনি 148 অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সমুন্নত রাখার জন্য ওথ নেন, আপনি 133টা অধ্যাদেশ জারি করেন, অনেক অধ্যাদেশ সে বলছে আমি স্বাক্ষর করিনি। হ্যাঁ, এখন তো বিএনপি 133 অধ্যাদেশই পাশ করতেছে। হ্যাঁ, পাশ করেছে এটা কি? না, করে নাই। আপনার করবে যে কয়েকটা টাইম বার্ড হয়ে গেছে, এক পাশের টাইম হচ্ছে অধ্যাদেশগুলো এক পাশের ভিতরে পাশ না করলে ল্যাপস হয়। তো বিএনপি তো এটা প্রেস কনফারেন্স করে বলছে যে ওইগুলো শক্তিশালী করে আবার বিল আকারে নেক্সট সেশনে কারণটা হচ্ছে 133টা অধ্যাদেশ যদি হয় অধ্যাদেশ, আপনার এটা আমি ভাগ করে দেখছি, 18 মাস ক্ষমতায় ছিল অন্তর্বর্তীকালীন সরকার, আর এই অধ্যাদেশগুলো আইন ড্রাফট করে হলো মিনিস্ট্রি ড্রাফটিং সেল আছে একটা, ডেপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারির নেতৃত্বে, এরা কি বিশেষজ্ঞ? তো আপনি 133টা অধ্যাদেশ যদি ভাগ করেন, প্রত্যেক দিন 4.60 অধ্যাদেশ তাদেরকে জারি করতে হয়েছে, লেখছে। এটা আপনার একটা আইন তো পারবে না, আইন তো দৈনিক সংশোধন করা যাবে না, এটা দেখতে হবে না, রিভিউ করতে হবে না। তার ভিতরে রিভিউর সময় দিচ্ছেন আপনি, বলতে যাচ্ছেন রিভিউ করবার সময় দিচ্ছেন না। 12 জনের বিশেষ সংসদীয় কমিটি করছে এই অধ্যাদেশগুলো দেখার জন্য। তখন তো আমি দেখলাম জামাতের আমি দাঁড়ায়া, বিরোধী দলের নেতারা বলে ঠিক আছে করেন, তবে 50-50 রাখেন। এটা কি মামুর বাড়ির আবদার নাকি? 2/3 মেজরিটি পাইছে বিএনপি, তারা অর্ধেক দিয়ে দিবে, রাখছে 7 আর 5। জামাত কিন্তু 5 জনের একজন এনসিপি বা অন্যকে দিতে পারতো না, তাদের ব্যবহার করতে দেয় নাই তো, 7 আর 5। তো ওখানে আলোচনা করছে, কোথায় আপনারা আপত্তি করছেন, কোথায় ডিবেট করছেন, কেউ তো সংসদে এসে বলে না। আবার নারী আসন তো তারা দিয়ে দিল, দেখলাম দিয়ে দিছে, তো যে এনসিপি থেকে 2 জনকে দিবে, সব ছাড় দিবে। এই 11 দল বানাইছে নামকে আসতে, ওখানে তো আপনার 2টা পার্টি ছাড়া কোনো লোকজন নাই, এবং আইন একটা পাশ করছে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইন করছে না, এটা তো একটা ওপেন এন্ডেড আইন। আপনার দেখেন 5ই আগস্টের পরিবর্তনের পরে মোস্তাকের সময় যত লোক জেলে ঢুকছে সব 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টে আওয়ামী লীগ করছে। 15 আগস্টের পর, হ্যাঁ, 80% লোক ওটাতে কিন্তু গ্রেপ্তার করলে ডিটেনশন বলে, ডিটেনশন দিলে কোর্টেও যাওয়া যায় না, 80% লোকরে জেলে নিছে। তো এই আইনে ধরেন এখন তো বললো না ওয়াকআউট করুক, ওয়াকআউটে তো বাধা নাই, শান্তিপূর্ণভাবে মিছিল করুক, তাতেও বাধা নাই, গণতন্ত্রে অ্যালাউড, কোনো সমস্যা নাই। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যদি ঘটে, তা জামাত ইসলাম বসে আওয়ামী লীগের ওই অধ্যাদেশ পাশ করে আইছে না, তো রাস্তায় নামেন, হাউকু করেন, গরম পানি আছে, ঠান্ডা পানি আছে, সাউন্ড গ্রেনেড আছে, টিয়ার গ্যাস আছে, জেলখানা আছে, শেষ পর্যন্ত আইনও আছে। আবার ধরেন কোনটা, ওই যে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ সন্ত্রাস বিরোধী আইন করছে না, এখন ধরেন
এখন বিএনপি তার উপরে লাগাই দিতে পারে। মানে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করার একটা সুযোগ আছে। সুযোগ, জি। ধরেন আওয়ামী লীগ 10 বছর পরে, 20 বছর পরে, 100 বছর পরে আসলো, বিএনপিকেও করতে পারে। সুতরাং তাহলে এই আইনটা পাশ করার কারণে বিএনপিরও সমস্যা, জামাতের দুজনের সব পার্টির সমস্যা। এটা তো 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্ট, এটাকে আমি বলি কালো আইন। এটা করা উচিত হয় নাই, গণতান্ত্রিক যুগে এই ধরনের আইন করা ঠিক হয় না। জি, তো হাবিবুর রহমান হাবিবের কাছে যেতে চাই। হাবিবুর রহমান হাবিব, কালকে যে সংঘর্ষ হলো সেখানে দেখলাম সিটি কলেজে না, অন্যান্য কলেজের যদি বলে শিবির, ছাত্রদল, অন্যান্য কলেজের ছেলেরা এসে সেখানে হামলে পড়েছে, সংঘর্ষে জড়িয়ে গেছে। একটা প্রশ্ন, সেটা আপনি তো একসময় ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন, সেই 90-এর স্বৈরাচারী আন্দোলনে আপনার যথেষ্ট ভূমিকাও আছে। সেক্ষেত্রে আপনি যখন ছাত্রলীগের সভাপতি ছিলেন, বা যদি ঢাকা কলেজে যদি সংঘর্ষ লাগতো, অন্যান্য কলেজের ছেলেপেলেরাও কি বা ছাত্রলীগের নেতাকর্মীরা কি সেখানে যুক্ত হতো, বা তখন কি সেই পরিস্থিতি ছিল, বা তখন কি সেই কালচার ছিল? না, তখন ওরকম ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয় লাগলে তখন সবগুলোই আসতো, কিন্তু কলেজের ওইভাবে ইন্ডিভিজুয়াল তারাই সেখানে মেটানোর চেষ্টা করছে আর কি। এখন চিটাং যেটা হয়েছে দেখে, আমি মিডিয়াতে দেখলাম যে শিবির আগের থেকেই লাঠিসুটা ওখানে নিজে জড়ো করতেছে, ওরা এই কাজটাই করে। আমরা যখন রাজনীতি করেছি তখন একবার এমনিতে ধরেন শিবিরের একটু আধিপত্য বরাবরই আছে, ওইটা আছে, কিন্তু তারপরে তো আলটিমেট নির্বাচন রেজাল্ট তো আর শিবিরের পক্ষে যায় না। তাহলে এখন কথা হলো যে শিবির এবং জামাত, এটা নিয়ে আমি আলোচনা করতেই চাই না। এটা কোনো রাজনৈতিক দল না, তো এটা মুনাফেক, বিরোধী দল হয়ে গেছে না, আলোচনার বাইরে আলোচনার বাইরে রাখতে বিরোধী কি হয়েছে? আওয়ামী লীগ তো কত 290 আসন পেয়েছিল, কি হয়েছে? কি হয়েছে? আমি এই তো 24 সালে 2 বছর আগে আওয়ামী লীগ 290 আসন পেয়েছিল। তো আপনি আওয়ামী লীগ এখন রাজনৈতিকভাবে তার আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে? নিশ্চিহ্ন হয়নি। তাহলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ? আওয়ামী লীগ হিসেবে বড় সংগঠন জামাত না নাকি? তাহলে 54 বছরের ইতিহাসে 53টা আসন পেয়েছে এ পর্যন্ত। তা বিএনপির দয়া নিয়ে, বিএনপির কিছুটা সমর্থন নিয়ে 91 সালে 18টা আর 2001 সালে 17টা, এই যদি 35টা বাদ দেন, তো বাদ দিলেও থাকবে 54 বছর ইতিহাসে কোন অবস্থাটা অস্তিত্ব আছে? এবার কি অস্তিত্ব আছে? এবার কেমনে পেল? এবার কেমনে কেন জানেন? বিএনপির বেঈমান বিশ্বাসঘাতক মির্জাফর, এই মুনাফেকেরা 70টা আসনে এখানে সরাসরি বিরোধিতা করছে। আমার ওখানে করেছে, পাবনা 3-এ করেছে। এই মুনাফেকেরা শেষ পর্যন্ত তারা নিজের ভোট নেয়নি, স্বতন্ত্র প্রার্থী হয়ে নিজের ভোট নেই। আমার কিন্তু আমার বাজেয়াপ্ত হয়েছে, কোনো সেন্টারে যেতে নাই। নিজের সেন্টারও সেকেন্ড হয়েছে, আবার 8 ঘরে আরেকটা সেখানে সেকেন্ড হয়েছে, ফার্স্ট একটা হয়নি। এই মুনাফেকেরা ভোট দিয়েছে জামাতকে, এক ওপেন। আমার 4-15 হাসান তাহলে তুই যেতাম, আমি এখানে যেতাম। ওই 78টা আসনে এই প্রভাব পড়েছে। আর এর বাইরে আমি নাম ধরে বলতে পারি আরও অন্তত 20টা কেন্দ্রে, 20টা আসনে তারা বিএনপির নেতা একসময় এমপি ছিল, বিএনপির বড় নেতা। এই মুনাফেকেরা নমিনেশন যখন পায়নি, তখন তারা জামাতের কাছে টাকা খেয়ে তারা ভোট দিয়েছে জামাতকে। জামাতের ভোট কোথায়? আর এক শ্রেণীর আওয়ামী লীগ যারা স্বাধীনতার পক্ষে এত কথা বলে, সেই আওয়ামী লীগ, এই আওয়ামী লীগেরাও দাঁড়িপাল্লা ভোট দিয়েছে। ওর ভোট কোথায়? আজকে যদি কথা তারা বলতেছে যে আগামীতে যদি আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ পায়, যদি বলতেছি বিএনপি নির্বাচন করবে, জামাত যদি করে, ও জামাতে তো অস্তিত্বই থাকবে না। এইবারে তো জামাত 20টার বেশি আসন পেত না, এইবারে 20টা আওয়ামী লীগের ভোট নিয়েও পেত না। কারণ আমি ব্যাখ্যা দিয়ে বলি, 2024 সালে যে নির্বাচন, আওয়ামী লীগ তো বলছে যে আওয়ামী লীগের বেশিরভাগ ভোট বিএনপি। কোথায় বেশিরভাগ ভোট? শেখ হাসিনা একটা না শেখ হাসিনা তো ঝামেলাটা ওই জায়গায় লাগাচ্ছে। আমি তো নিজে ইলেকশন করেছি। আমার ওখানে এর আগে আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, ওনার ছেলে, যেটা 24-এ বিনা ভোটে আমি তুমি ভোটে নির্বাচিত, একদম স্কাইপ বলে দিল যে কোনোভাবেই হবে না, কি জানি ভোট দেওয়া যাবে না। তার আরেকটা ছেলে জেলখানায় ছিল, সেখান থেকে তাই তার প্রকাশ্যে একদম ইউটিউব চ্যানেলে বলে দিয়েছিল যে ভোট দিতে হবে দাঁড়িয়ে পাল্লায়, বলে দিয়েছে। তো আমার ওখানে যে আমার ওখানে যে আওয়ামী লীগের মেল ছিল, ও হলে এই যে আমাদের হলো আমিরের হলো আপন ভাইরা, ওই এর ভিতরে ও বাসায় থাকতো। 5 তারিখের পর তার গাড়িটাই সব তার এই আমাদের এই আমিরের বাড়িতে ছিল। এর টোটালি ভোট দিয়েছে হলো জামাতকে। যে জামাতের ভোট মানে আওয়ামী লীগের ভোট, আওয়ামী লীগের ভোট 2024 সালের নির্বাচন কী হতো? বিএনপি জোট 260 থেকে 65 আসন পেত আওয়ামী লীগের সাথে কন্টেস্ট করে। আর এখন তো আওয়ামী লীগ নেই, বিএনপিতে পাওয়ার কথা 270-75 পাওয়ার কথা ছিল। যে বেইমান বিশ্বাসঘাতকরা বিশ্বাসঘাত না করতো, 20টার বেশি আসন
জামাত জোট পেত না। আর তা যদি না পেতো আজকে যে বিএনপির ঘাড়ির উপরে নিঃশ্বাস পেতে পারতো না। 12টার ভেতরে 5টা তাদের কেন দেবে? ওরা পাবে 4টা মা, তারও কম পাওয়ার কথা। এটা বিএনপি তো ওদার দল, তারেক রহমান উদারতা দেখিয়েছে তারা। এখন আমি বলতে চাই জামাতের যে বাড়াবাড়িটা, এরা রাজনৈতিকভাবে কোনো দল বলা যাবে না, এরা বিশ্বাসঘাতক মুনাফিক বলে এরা ভোট কিনছে, এরা প্রশাসনকে কিনছে, এরা অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, পুলিশ অফিসার কিনছে, আনসার কিনছে, পুলিশ কিনছে, জনগণের কাছে জনগণকে টাকা দিয়ে কিনছে। ভোটের সেন্টারের ভিতরে গিয়েও তারা 500 টাকা ধরিয়ে দিয়েছে ভোটারদের। এদের নীতি নৈতিকতা আদর্শ হলে কোনো জিনিস নেই। তাহলে আমি যে সংগঠন করি, ওরা শিবির করতো, শিবির করে স্লোগান দিতে ছাত্রলীগ মিছিলে একটা শিবির ধরে জবাই কর, ওর মুখ দিয়ে বলতো, বজ্রকণ্ঠে বলতো, যেই 5 তারিখ হয়ে গেল আমি এই শিবিরের প্রেসিডেন্ট, আমি শিবিরের সেক্রেটারি। আর এই ছাত্রলীগের কিরে ইয়ে তো আমাদের ভাই, এদের কাছে আমরা নিরাপদ, সব হয়ে গেল। আপনি কি এটা একসাথে চলতে চাই? এখন মনে করেন বিভিন্ন শিক্ষাঙ্গনে তো সব দলের লোকই আছে, সহ অবস্থানটাকে আপনি থাকাটা পছন্দ করেন, নাকি আসলে কোন একটি দলের আধিপত্য বিস্তারের মাধ্যমে এটা শিক্ষাঙ্গন দখল হয়ে যাক, বা সহ অবস্থানটা সবচেয়ে ভালো কিনা, কোনটাকে আপনি প্রাধান্য দেন? আমি তো চাই এত কিছুর পর, আমি তো চাই প্রথম যদি আমার চাওয়া হয়, ব্যক্তির চাওয়া হয়, আমার দলের চাওয়ার সাথে আমি একমত। দল যেটা চাওয়া, আমি দল করি, দলের চাওয়া আমাকে মানতেই হবে, আমি আমার মন থেকে মানিয়ে না মানে আমার চাওয়া যদি আপনি বলেন। এখন টোটাল মেজরিটি আমাদের রাজনীতিকের দরকার, শান্তির বিরুদ্ধে যে অপকর্ম তারা করছে। আওয়ামী লীগ যদি 800 থেকে 1000 মানুষ হত্যা করার দায় বা শহীদ করার দায় যদি ওর রাজনীতি নিষিদ্ধ হতে পারে, যদি 20,000 থেকে 30,000 আহত হওয়ার কারণে যদি তারা রাজনীতি নিষিদ্ধ হতে পারে, তো ওরা 2 লক্ষ মা বোনের ইজ্জত সম্মান হানি করেছে, বুদ্ধিজীবী হত্যা করেছে। 30 লক্ষ মা বোনের, মানে লক্ষ 30 লক্ষ বলবো, লক্ষ মানুষকে হত্যার দায় ওরা জড়িত। ওরা সাথে বিরোধী লক্ষ কেন 30 লক্ষ? আমি 30 লক্ষ বলবো না এই কারণে, ওই 30 লক্ষ তো আমি অসত্য কথা বলি না, আমি গুইনে 30 লক্ষ তো আমি হিসাব করি নাই। 29,999 হতে পারে, 31 লক্ষ তো হতে পারে, আবার 18 লক্ষ তো হতে পারে, যেহেতু এটা কোনো গোনা হয়নি। আমার বাড়ির কাছে যেসব শহীদ তারিখ নাম গুনছে, তালিকা আছে নাই তো? 30 লক্ষ বলে ফেলেছিল। আপনার মতে কত? 30 লক্ষ আমার মতে। এখন আমি এটা বলবো ওই হাইবার দেশের ধরে রাষ্ট্র ধরে, আমি ওইটা পরোয়া করি না। আমি গুনে 30 লক্ষ হলে সেটা বলতে হবে 30 লক্ষ একদম কি বলে 30 লক্ষ 199 না, 29,999 না, এই 30 লক্ষ তো আমি কোনোভাবেই স্বীকার করি না। স্বাধীনতা এত বছর পর আপনার কোনোভাবেই এই প্রশ্ন আসলো আমার মাথায়। আমি অনেক আগে ম্যাডাম যখন একবার বললেন না 18 সালে না তার আগেই বললেন না একটা ওইতে গিয়ে 17 সালে যে শহীদদের তালিকা করতে হবে, এটা নিয়ে ম্যাডাম যখন ছাত্রলীগের সভাপতি ছিলেন তখন কি বিশ্বাসটা করতেন? না, বিশ্বাসের ব্যাপার না, এটা একটা। এখন যেমন আমরা বলি 1500 মানুষ হত্যা হয়েছে, 1500 গুনতে গেলে কেউ 1500, কেউ জাতিসংঘের রিপোর্ট আছে 1400 না, কারণটা তো মিলতেছে না। তো সেই হিসাবে যেমন ঘাটি শামসু ভাই ছিল, একসময় এমপি ছিল, বলছিলাম ছিল, একটা জনসভায় বলতেছে এই দেশে 30 লক্ষ মা বোন, 30 লক্ষ মানুষকে 30 কোটি মানুষকে হত্যা করা, 30 কোটি না 30 কোটি মানুষকে হত্যা করা হয়েছে, 3 কোটি মা বোনের ইজ্জত সম্মান করেছে। সেখানে এই শামসু এটা কি বলতেছেন 30 কোটি হবে কেন? আমি যা তা বলছি, একটা কম না, তো ওই রকম আমি যা বলছি একটা কম। লক্ষ লক্ষ মানুষের হত্যাকারী যারা, সেই জামাতকে অবশ্যই তার রাজনীতি হওয়া উচিত বলে মনে করি, নিষিদ্ধ হওয়ার দরকার। কিন্তু সেই দায়টা বিএনপি নেবে কিনা? যেহেতু তারা 91-96 ছিল, 2001 থেকে 6 ছিল বিএনপি জামাতের সাথে, বিএনপি যে জামাতকে নিয়ে করেছে, তাহলে সেই দায়টা কি বিএনপির গাড়ির উপর পড়ে না? তখন একটা স্বৈরশাসক ছিল, গ্রামের ভিতরে যদি একটা বাঘ বা বিএনপি নিষিদ্ধ করে নাই কেন আমার প্রশ্ন? করে নাই বিএনপি। এখন তো বিএনপিতে হাতে যখন স্বাধীনতা ছিল, তখন স্বৈরশাসকের মোকাবেলা করতে গিয়ে গ্রামের ভিতরে সিংহ বাঘ ভাল্লুকতে ঢোকে, সব মানুষ কিন্তু শত্রুর মধ্যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এক হয়ে তাকে প্রতিরোধ করে। তো বিএনপির সাথে জামাত আসছিল ওই সময় স্বৈরশাসকের বিরুদ্ধে, সবাই মিলে আন্দোলন করার পরিপ্রেক্ষিতে তারা এসেছিল। এখন তার যারা রাজনীতি করবে, ও যে বিএনপির সাথে ঐক্য ছিল বলে রাজাকার না, তারা কি এটা বলবে? আমিরাজ ভাই, যদি আপনি বলতেন, ভাই বলছেন যে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা দরকার, কিন্তু আমাদের প্রশ্ন ছিল তাদের সাথেও তো জামাত ছিল, তখন এই দায়টা কাকে দিবেন? আওয়ামী লীগের সাথেও ছিল আন্দোলনে। জামাতের প্রশ্ন, জামাতের এই আমিরকে, তার তো জন্ম হয় নাই, বলা হয়েছে না যে কেউ তারা একবার দুঃখ প্রকাশ করে না। গণহত্যার তো আমার ব্যক্তিগত কথা হচ্ছে, গণহত্যার কোনো মাপ হতে পারে না, গণহত্যা দুঃখ প্রকাশ করে শেষ হতে পারে না। আপনি পৃথিবীতে কোন দেশ আছে গণহত্যা করে সেই রাজনীতি করতে পারছে? হিটলার, মুসলিনি থেকে শুরু করে কেউ পেরেছে
বাংলাদেশে এটা সম্ভব হয়েছে। সুতরাং এখন এই সুযোগটা নির্বাচনে- কারা দিয়েছে? হ্যাঁ, এই সুযোগটা কারা দিয়েছে? সবাই দিয়েছে। আওয়ামী লীগের সাথে ছিল আন্দোলন, বিএনপির সাথে আন্দোলন করেছে না? আর বিএনপির সাথে তো ছিলই, হ্যাঁ, বহু দিন ছিল, বহু বছর, 20 বছর ছিল, প্রায় 20 দলে ছিল না? তো তারে মোটা তাজা তো দুই দলই করছে। বিএনপির এই যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আওয়ামী লীগের সাথে আন্দোলন করে কত জ্বালাও পোলাও, পেট্রোল পাম্পে আগুন, আপনার ইয়ার কি কয়, সমুদ্র বন্দর পর্যন্ত অচল করে দিছিল, এরকম করছে না? একেবারে অসহযোগ আন্দোলন। একদম কঠিন আন্দোলন। সুতরাং জামাত যখন যাকে লাগে তাকে ব্যবহার করে, এই ব্যবহার করার সুযোগ আর কারো দেওয়া উচিত না। কারণ সেটা যুদ্ধাপরাধী দল, তাদের আগেই পলিটিক্স করা উচিত, অ্যালাউ করা উচিত ছিল না, এখনো উচিত না। তারা গত নির্বাচনে যা দেখিয়েছে, ধরেন এই যে আপনি বলেন অনেক কিছু ভুলে গেছে, আলোচনা করছি, আমি একটু নোট করলাম, প্রবাসী যে ভোটার হয়েছিল, এই ভোটারগুলো যে আসছে, ওখানে জামাতের লোকরা এক জায়গায় করছে না ভোটার? আর কোন সেন্টারে কতগুলো গেছে আপনি গুনছেন? গোনেন নাই তো। তো এই ভোটার গেছে, ভোটার ট্রান্সফার করছে, একটা সেন্টার থেকে আরেকটা সেন্টারে ভোটার নিয়ে গেছে। কারণ হাবিব ভাইয়ের ভোটার হয়তো হাবিব ভাই জানেই না, ওই হাবিব ভাইয়ের ভোটার অন্য অঞ্চলের ভোটার, যেখানে জামাতের লোক কোনো পাশ করার সম্ভাবনা নেই, সেখান থেকে 5,000 ভোট নিয়ে ওনার সেন্টারে ঢুকাই দিছে, উনি জানেও না। প্রশাসন কই ছিল তখন? প্রশ্ন ধরা পড়ছে তো, তারা তো গ্রেপ্তার হয়েছে। কিন্তু এটা জোড়াতালিতে নির্বাচন হয়ে যাওয়ার কথা। আমি কিন্তু বারবার বলছি যে ইউনূস তো যদি কিন্তু ছাড়া কথা বলে নাই। আমি বলেছি যে ইউনূসের ফাটাবাসের চিপায় পড়ছে বিএনপি, কারণ বিএনপি কোনো তারা ধাক্কা দিয়ে ফেলাই দিলে পড়ে যায়, দেয় না, খালি কোনো মতো একটা ইলেকশন চায়, বুঝছেন? এই কারণে আমি এটা বলছি, ফাটাবাসের চিপার গল্প আছে। আমাকে একজন জিজ্ঞেস করছিল, ফাটাবাসের বাঁশ ফাঁকা করে ফাড়ে দাঁড় করে রাখছে, তো বানর এর উপর দিয়ে লাভ পায়, এদিক যায়, অন্ডকোষ আটকায় গেছে, আর তো নড়তে পারে না। তো ওরকম হয়েছে তো। ছুটছে, হ্যাঁ, এখন ছুটছে, কিন্তু এখন তো ডিপ স্টেটে, ওই যে আসিফ ভুঁইয়া বলছে না ডিপ স্টেটের খেলা শুরু হয়েছে। তো এখন তো আমার কাছে মনে হয়েছে ইউনূস যে খেলে থুয়ে গেছে, এটা তো বিএনপির ঘাড়ে সব পড়ে গেছে। ধরেন এই যে যুদ্ধ পড়ছে, একটা ক্রাইসিস, আর ইউনূস তো একটা ফোকলা বানায় দিয়ে গেছে। আর আন্দোলন করছে ধরেন 8টার থেকে ক্লাস 8 থেকে মাস্টার্স পর্যন্ত, এই জেনারেশন শেষ করে দিছে। তো উনি কি কোনো ছাত্র রাজনীতির সময় কোনো সরকারের পদ চাইছে? বলেন, আমরা ছাত্র ছিলাম না, আমরা কোনো পদ চাইছি? এত সব আন্দোলনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের থেকে 52 সাল থেকে যত আন্দোলন বাংলাদেশে হয়েছে, সব আন্দোলনের ছাত্ররা সামনে একটা প্রশ্ন করে ফেলে, ছাত্ররা এত বিতর্কিত ছিল। একটা প্রশ্ন হচ্ছে যে সরকার তো ব্যাংক রেজুলেশন আইন পাশ করেছে, বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে এই ব্যাংক রেজুলেশন আইন পাশ করার কারণে এসএলএমকে ফিরে আসবার একটা সুযোগ করে দিচ্ছে। আপনি কি এসএলএম এত লাগে কে? এটা তো বেনিফিট সবাই নিতে পারে। এসএলএম একটা আইডেন্টিফাই করা হয় কেন? বিষয়টা হচ্ছে যে ব্যাংক আইন করেছে 2% দিলে, কার যদি ব্যাংক ডিফল্টার হয় 2% 7% আগে ছিল, 2% ছিল, 2% দিলে তার টাকা হোয়াইট হতো, এরপরে সে আবার নতুন করে লোন নিতে পারতো। তো এইভাবে তো বিরাট সমালোচনা ছিল, এটা কেন করা হয়? এখন ধরেন আওয়ামী লীগের সময় কিছু অলিগার্ক তৈরি হয়েছে, আমরা মুক্তিযুদ্ধের সময় বলতাম যে 22 পরিবার সব লুটে নিয়ে গেল, এখন তো 7টা থেকে 8টা পরিবার, তারা কেউ ব্যবসা করতেছে না। ব্যবসা যতক্ষণ না চলবে ততক্ষণ তো আপনার অর্থনীতিতে কোনো রক্ত সঞ্চালন ঘটবে না। এই কারণে বলছে যে যারা ওখানে ব্যাংকের যে অধ্যাদেশ যেটা করছে, সেখানে বলা হয়েছে 6.5% দিলে তারা পূর্বের তাদের যা শেয়ার ছিল ব্যাংকে ফেরত পাবে। এখন এসএলএমের ইসলামী ব্যাংকের শেয়ার ছিল, হ্যাঁ, এসএলএম হয়তো শেয়ার ফিরে চায়, মাঠেও নামছে তো, কারণ তখন এই ইসলামিক ব্যাংকে এসএলএম শেয়ার কিনছিল না, শেয়ার কিনে পরে সে তার মালিক হয়েছিল একটা অংশের, তখন সে জামাত শিবিরের বাইরে অনেক লোককে নিয়োগ পাইছিল, তারা তো বার করে দিছে, জামাত বার করে দিছে, তারা মিছিল বের করছে যে আমরা আমাদের চাকরি ফেরত চাই। এখন ধরে নেওয়া হচ্ছে এসএলএম তার টাকা ওই 6%, তার তো টাকার অভাব নেই, তার তো টাকা পাচার করার টাকা, সে দিয়ে লয়ে যাবো, দিয়ে নিলে আপনার ব্যথা কি? আপনার সমস্যা কি? আমার কথা হচ্ছে আমার আপনার সমস্যা কি? 6.5% ফিরে আসলে আপনার কোনো সমস্যা নেই।
না তারা এস তো আলম অর্থ পাচার করেছে না এরকম একটা এস আলম আসলে সমস্যা আছে এইটাই যে এস আলম তো আপনার সিঙ্গাপুরের নাগরিক, তার তো টাকা ধরা যাচ্ছে না, সে টাকা পাচার করছে না, হাজার হাজার কোটি টাকা, লাখ লাখ কোটি পাচার করছে না। এবং এস আলম সবচেয়ে বেশি লুট করছে একটা কর্মচারীর থেকে শুরু করে। সে শোনা যায় যে সে যাকে পারে তারে মন্ত্রী বানাতে পারে, তারে প্রেসিডেন্ট বানাতে পারে। তো এই টাকা পাচার ধরতে গেলেই কয় আমি বিদেশি নাগরিক, আপনাদের টাকা নেই। তো এখন আমার কথা হলো তার পাচারের টাকা ফেরত আনুক, তারপর তার যদি এখানে কিছু সে ফুল নাগরিক হোক, জি। তার টাকা পয়সা পাচুক, সরকারের পক্ষ থেকে তাকে ধরা হোক। তবে একটা জিনিস বলি যে আপনাকে দেখতে পারি না চলন বাঁকা, এটা করলে তো হবে না। তো আমার কথা হচ্ছে আইন যেহেতু হয়েছে, যেটা করা হয়েছে যে এটা হচ্ছে অর্থনীতিতে ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য, সেখানে এস আলমকে আলাদা দেখে তো লাভ কোনো নেই। লাভ নেই। আমার পরিষ্কার। জি, কথা পরিষ্কার। একটু হাবিবুর রহমান হাবিব, যদি এইভাবে বলি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন তিনি অবসর নিতে যাচ্ছেন, তিনি আর শরীরে কুলাচ্ছেন না, বয়সের ভারে নজু হয়ে যাচ্ছেন। কেউ আবার বিভিন্ন ধরনের ফটোকার্ড তো এখন হচ্ছে, সেখানে বলা হচ্ছে আসলে অবসর চাওয়ার বিষয়টি বেশ আলোচিত। সেখানে বলা হচ্ছে অভিমান করে তিনি পথ ছাড়ছেন, রাজনীতি যাতে চান, সে একটি ফটোকার্ড হয়েছে। আবার অনেকে বলছে যে একসময় দেখা যেত বিভিন্ন আওয়ামী লীগের সময়, বিএনপির সময় মহাসচিবরা বেশ সরব থাকতেন সংসদগুলোতে। এবার তেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরব দেখা যাচ্ছে না, বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি সরব থাকছেন। এইসব কারণে কোনো ধরনের অভিমান করেই কি মহাসচিব বা পথ ছাড়তে চাচ্ছেন? এখানে আমি পরিষ্কার করব, মহাসচিব একটা সজ্জন ব্যক্তি, বাংলাদেশের রাজনীতিতে অনেক কথাই তার বিরুদ্ধে বলাও যাবে। একটা কথা তো স্বীকার করতেই হবে যে তার বিরুদ্ধে যতগুলি মামলা দেওয়া হয়েছে অভিজ্ঞতা সরকারের সময়, বাংলাদেশ না সারা পৃথিবীতে তো হয় না, বাংলাদেশে এরকম মহাসচিবের বিরুদ্ধে এত মামলা দেওয়া হয়নি, এত গ্রেপ্তারও করা হয়নি। এবং অসুস্থ অবস্থায় বারবার উনি কারাগারে গেছেন, আবার ফিরে এসে আবার দলের হাল ধরেছেন। এখন বয়স হয়েছে, অস্বীকার করার কোনো উপায় নাই। সেই কারণে তো বলতেই পারেন সারা জীবন তার কেউ একজন দায়িত্ব পালন করবেন না। এখানে সে তো অসম্মিলিত হওয়া বলেন, আর বেশি সংসদে বেশি তৎপর থাকা বলেন, এটা অনেকগুলো নির্ভর করে। যোগাযোগ মাধ্যমে একটা সংসদে তো সবাই তো অত সোচ্চার থাকে না। যেমন আমাদের এবার একটু ভিন্ন মনে হয়, এখন ভিন্ন কারণ আছে। তো এবারের প্রধানমন্ত্রী উনি প্রথম সংসদে এসেছেন, এবারে বিরোধী দল নেতা তাও প্রথম সংসদে এসেছেন। আপনার 91 সালে যখন ম্যাডাম খালেদা জিয়া সরকার গঠন করেন, তখন উনি প্রথম সংসদ সদস্য হয়েছিলেন। কিন্তু বিরোধী দলের নেত্রী যিনি, উনি আবার 86 এর সাথে নির্বাচন করে কিন্তু বিরোধী দলের নেত্রী ছিলেন, ওখানে বিরোধী দলের নেতা হলেন। তো এই সংসদটাই যে দুইজনই অন্যতম। আর আমাদের দলের যিনি চেয়ারম্যান এবং সংসদীয় নেতা, উনি কথা কম বলছেন, কম বলার পিছনে যুক্তি থাকতে পারে। তার উনি নিজেকে হয়তো অত বেশি করতে চাচ্ছেন না। আর এগুলোতে এমন একটা জিনিস, সংসদের রাজনীতি ইচ্ছা করে একদিন সব কিছু শেখাও যাবে না, জানাও যাবে না। এখন এই অন্যান্য আপনি কি মনে করেন উনি কম জানেন? না, কম জানা না, মানে জাহির করাটা উনি অত বেশি হয়তো এই মুহূর্তে মনে করছেন না। আরেকটা জিনিস হলো কি, যে সালাউদ্দিন সাহেবের যে অন্যান্যবারের সংসদের পার্থক্য এটা, তখন রাষ্ট্রীয় ক্ষমতায় আপনার ম্যানিফেস্টোর উপর ভিত্তি যখন ভোট দিয়েছে, আপনি সরকার করেছেন, আমি ইলেকশন করেছি, আমি বিরোধী দলের নেতা হয়েছি। এই যে চলছে জুলাই সনদ বাস্তবায়ন, এই বাস্তবায়ন, সেই বাস্তবায়ন, এটা আসলে এত আইন কানুন, সংসদীয় পরিবর্ধন, সংযোজন, অনেক ব্যাপার আছে। এই ব্যাপারটা হলো যে সালাউদ্দিন সাহেবের সুবিধা হলো, উনি যেহেতু এখন বিশেষ ক্যাডার ছিলেন, যে কারণে ওনার আইন সম্বন্ধে এবং কয়েকবার সংসদ সদস্য ছিলেন, এই জন্য জানার ওনার সুযোগ আছে। সেই কারণে অনেক ব্যাখ্যা করে উনি ইচ্ছা করলে এখন যদি আপনি জুলাই সনদ আমাকে বলতে পারেন, আমি বলতে পারবো না সব, আইজ ভাই যতটুকু পারেন তার চেয়ে বেশি পারবে। ওই জুলাই সনদের সময় যারা এই ছেলেরা, যারা বিভিন্ন প্রতিদিন যারা ওই মিটিংয়ে যোগ, তার বলতে পারেন, তাদের সাথে মুখস্থ হয়ে আছে। আর আমাদের পড়ে বলতে হবে। কিন্তু সবকিছু মিলে মহাসচিবের বিষয়টা না, মহাসচিবের ব্যাপারটা কম জানেন। হ্যাঁ, উনিও কি কম জানেন? উনিও জানেন, কিন্তু এখন দলের ভেতরে পলিসি একটা, এখন অনেকে যেমন বলেন না, অনেকে এভাবে ফটোকাট করেন, তো কী বলে যে একটা সালাউদ্দিন খুঁজে সারা জামাতের মধ্যে পাওয়া যাবে না। যেহেতু ব্যারিস্টার ফওয়াদ চ্যালেঞ্জ করেছে, শিশির মুনিয়া সে চ্যালেঞ্জ করেছে যে বিএনপি সব রাষ্ট্রের সাথে সে চ্যালেঞ্জ করবে, এই কথাটা তো অতিরিক্ত বলা হয়েছে, এটা অতিরিক্ত বাড়াবাড়ি, আমরা ওইভাবে বলতে চাই না। তবে সালাউদ্দিন সাহেবের যেহেতু জানাশোনা আছে বেশি, সেখানে সংসদে কিছু কিছু ব্যাপার দলের পলিসি হতে পারে। যে এখন ধরেন ফুটবল খেলতে যায় মেসি ক্যাপ্টেন,
মানুষ মেসিকে নিজে গোল দেয়, যাকে বলটা বানায় দিলে গোলটা দিয়ে দিবে তাকে দেয়। আমাদের রাজনীতির সংসদীয় গণতন্ত্রে আমরা এখন মনে করি সাধারণ সাহেবের এই বিষয়গুলো স্বচ্ছ জ্ঞান আছে, অল্প সংক্ষেপে হয়তো বলে দিতে পারে, মসজিদ হতে পারে, কিন্তু ওইটা দেখছে যে দুইজনের ভিতরে মেসি দেখলো কার কাছে দিলে গোলটা সুনিশ্চিত হবে। আবার নতুন প্রশ্ন হচ্ছে, দেশে হঠাৎ করে তেলের সংকট সৃষ্টি হয়েছে, সেটা দেশের না বিশ্বে, যদি ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে আমাদের প্রভাবটা এখানে পড়েছে। তেল সংকটটা দাম বৃদ্ধি করার পরও কিন্তু ভোগান্তি কমেনি, আজকে রিপোর্টও আছে। না কমার পেছনে কি কারণ থাকতে পারে, মানে ভোগান্তি না কমার পেছনে কারণ? যদি এখানে একটা কোড আউট করে একটা কথা বলি, ব্যারিস্টার শাহরিয়ার কবির তিনি একটা বলতে শুনলাম, তিনি বলছেন যে 7 সিস্টারে তেল পাঠানোর কারণে দেশে সংকট তৈরি হয়েছে, সেটা সরকার গোপন রাখছে। আপনি কি বলবেন? এইটা তো একটা আকাশ থেকে আজভাবে বলেন না যে আমি হাসা মিথ্যা কথা বলি না, মিথ্যা কথা বলি, তো এটা হাসা মিথ্যা কথা। কারণ তেল আজকে আমি যেটা রিপোর্ট এটা দেখলাম, তেলের ডিপোগুলোতে তেল উপচে পড়তেছে, সেখান থেকে যারা এই যে প্রতিষ্ঠানগুলো তেলটা নিচ্ছে না, অনেক সময় নিচ্ছে না। আমি একটা জিনিস কিছুতে বুঝতে পারতেছি না যে তেল পাম্পগুলো যেখানে অকটেন পেট্রোল বিক্রি হয় সেখানে প্রাইভেট কারে এত লাইন কেন, লম্বা কেন? প্রাইভেট কারের লম্বা লাইন থাকবে তো গ্যাস সেন্টারগুলোতে, এখানে কেন? মোটরসাইকেল 2-3 কিলোমিটার রাস্তা পেতে কেন প্রতিদিন মোটরসাইকেল তেল লাগে? আপনি দেখেন সরকার বলতে তেলের সমস্যা নেই, সংগঠন তো কথাও না। কারণ হলো কি যে সরকার গঠন করার 10 দিনের মাথায় যুদ্ধ শুরু হয়েছে, তা সরকার তো তখন তো 10 দিন তেল ছিল না, আরও রিজার্ভ তো ছিলই সেখান থেকে। এবং সরকারকে ধন্যবাদ, তারেক রহমানকে ধন্যবাদ দিতে, অন্য কেউ হলে হয়তো প্রথমেই দাম বাড়াই দিত, কিন্তু দাম 1.5 মাস কিন্তু টানছেন, কিন্তু কথাও ছিল যে তেলের দাম এপ্রিলে বাড়াবে না, কিন্তু হঠাৎ করে এপ্রিলে বাড়ি হলো, মেতে বাড়ানোর কথা ছিল। সেখানে সরকার হয়তো একটা পলিসি। কিন্তু আমি এই জায়গাটাই বলবো, এই দুর্ভোগটা করানোর পিছনে এখানে মানে কিছু অসাধু ব্যবসায়ী আছে, জামাত চক্র আছে, আওয়ামী চক্র আছে। এই যে তেল কিনে কন্ট্রোল করতে না পারাটা সরকারের ব্যর্থতা। কিন্তু কথা হচ্ছে আপনাদের মানসিকতা পরিবর্তন না হলে আপনার সরকার তো একা করে শেষ করা খুব কঠিন। যেমন ধরেন আমাদের জামাত ইসলাম এত বেশি জ্ঞানী গুণী, কিসের রাশিয়া, কিসের চায়না, কিসের চন্দ্র অভিযান, কিসের আপনার এতে মঙ্গল গ্রহে যাওয়া, তার চেয়ে বেশি তো এরা বুদ্ধি। ঘরে ঘরে অকটেন, আমাদের ঘরে ঘরে অকটেন, ঘরে ঘরে বোতলে আপনার পেট্রোল, এবং পানির নিচে পুকুরের ভিতরে ডিজেল চাষ হচ্ছে ড্রামের মধ্যে। কারা করছে? যতগুলি ধরা পড়েছে সব কিন্তু জামাত, সব একটাও কিন্তু প্রথম থেকে আসেনি, মিডিয়াতে আসছে তো। এটা বিএনপি করবে না এই কারণে, তাহলে বিএনপি তো চায় তার সরকারের অবস্থানে ঠিক থাকুক। সরকার বেকায়দা পড়ে বিএনপিকে চাপে মোটেই চায় না। এবং এই সংকটটা সৃষ্টি করা হয়েছে। আমি সরকারকে বলবো, অনুরোধ করবো, স্বরাষ্ট্রমন্ত্রীকেও বলবো, এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া চলবে না। যারা এটা সাথে শেষ করে এই বলে আরেকটা কথা বলবো যে আমরা অকটেনের দাম বাড়ুক, পেট্রোলের দাম বাড়ুক, লাইন থাকা কোনো আসা যায় না, কোনোভাবেই যেন ডিজেলের ঘাটতি না হয়। দয়া করে দাম বাড়লেও আর যেন ডিজেলের দামটা বাড়ানো হয়। কারণ আপনার 5,000 টাকা ভর্তুকি দেন, 50,000 টাকা আপনার সেভ পাবেন। ডিজেলের যদি দাম বাড়ানোর কারণে বা ডিজেলের কারণে যদি অস্থিরতা সৃষ্টি হয়, প্রোডাকশন যদি হ্যাম্পার হয়, আপনার সরকার টিকানো মুশকিল হবে। এই জায়গায় থাকি। আমার কাছে একদম ছোট্ট প্রশ্ন ভাই, ছোট্ট প্রশ্ন হচ্ছে, প্রশাসন অর্থাৎ বাংলা বিএনপি সরকার নতুন করে আবার পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে, যেখানে গতবার ইন্টারিম গভর্নমেন্টের সময় 76 কোটি টাকা খরচ হয়েছে। এখন দেশের আর্থিক সংকটের মধ্যে, বা যদি বলে আর্থিক সংকট তো আছে, যেহেতু 73,000 কোটি টাকার লোন নেওয়া হয়েছে ব্যাংক থেকে, এই আবার পোশাক পরিবর্তনের মধ্য দিয়ে আবার খরচ বাড়ছে নাকি এখানে কোনো স্বার্থের? না, দেখেন যে খরচটা হচ্ছে, ধরেন সোশ্যাল সেফটি নেটের অনেকগুলো কাজ করতেছে না, তো এর ভিতরে পুলিশের ড্রেস আপনি যখন যান, বাসার সিকিউরিটি আর পুলিশ আলাদা করতে পারেন না। আমি তো পুলিশ চিনি না, কোনটা পুলিশ আর কোনটা আনসার, কোনটা গার্ড, এটা বোঝা যায় না। এই পুলিশের টাকা চুরি করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই ড্রেসটা দেওয়া হয়েছে। আর কারা কালার পাইল না? ড্রেসটা তো পরিবর্তন, তাদেরও তো চাইতে আছে, ওদের তো ম্যানেজ করতে পারে। একটা পুলিশ এই কালারের ড্রেস চায় না। আপনি আলাপ করে দেখেন, তারা সবাই আনহ্যাপি। পুলিশ ছাড়া, যেমন পুলিশ অ্যাক্টিভ হলেও মুশকিল,
না হলেও মুশকিল, কিন্তু পুলিশ ছাড়া তো দেশ চলবে না। তো পুলিশের ড্রেসটার জন্য যে যতটুকু আপনার ভর্তুকি দিতে হয় দেওয়া উচিত আমি দেওয়া মনে উচিত, করি। মানে দেওয়া আপনার উচিত। আপনার কথা হচ্ছে দেওয়া উচিত। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দর্শক। এই দেশটা পরিবর্তন যারা করছে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া উচিত। হ্যাঁ, কি দরকার পড়ছিল? তারা আসছে কয়দিনের জন্য? আরে জানতে চাই আমি দুদুকে কি দরকার, প্রধান উপদেষ্টা কি থেকে দরকার, শুরু তার করে দেশটা পরিবর্তন কি দরকার ছিল তাদের? প্রধান উপদেষ্টা যে দেশের থেকে শুরু স্বার্থ করে ছিল? অনেক উপদেষ্টার বিরুদ্ধে দুদকে অভিযোগ আছে, এবং ব্যারিস্টার সারোয়ার অভিযোগ করছে, উকিল অ্যাডভোকেট, সে মেজর রিটায়ার্ড, তার তদন্ত শুরু হয় নাই। কেন করা হয় নাই? না ওই না কেন ওইটা- শুরু হয় না বলে মনে হচ্ছে? এটা কিন্তু একটা মেজর হয়তো করতে পারে। যে আমরা এখন- আমি অন্তর্বর্তীকালীন সরকার জি। দেশটা চেঞ্জ করে কি দরকার পড়লো তার? বলেন। কোনো প্রয়োজন আমাদের হাতে ছিল না। একেবারে সময় নেই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। ব্যবস্থা নেওয়া উচিত।